দিল্লির ঘুম হারাম, কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় জানান দিচ্ছে যে বাংলাদেশ কি অতি দ্রুতই দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র হবে বাংলাদেশ। এটা দিল্লি বুঝে গেছে। এটা বুঝতে পেরে কিন্তু দিল্লির ঘুম হারাম। বাংলাদেশের সীমান্তে বাজছে যুদ্ধের ঢোল। ভারতীয় এয়ারবেস ঘিরে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ দখলের পায়তারা করছে ভারত, এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। এবার এলো আরেক ষড়যন্ত্রের তথ্য। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ফেসবুক পোস্টে দাবি করেন ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে। রয় স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে ভারতের এখন কামড়ানি শুরু হয়েছে, ভেতরে তাদের দলছে, এখন কিছুই বলার নেই। পাকিস্তানের সাথে কেন বাংলাদেশ বৈঠক করছে? পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছে এবং 15 বছর পরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে। এরপর পররাষ্ট্রমন্ত্রী আসবে, সেটাকে কটাক্ষ করে। এবং দেখেন মানে ভারতের মধ্যে কি ধরনের জ্বলুনি শুরু হয়েছে। তারা বলতেছে যে আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার ফাঁস হলো বাংলাদেশ নিয়ে ভারতের মাস্টার প্ল্যান। বাংলাদেশ দখলে নেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করছে ভারত। বেরিয়ে এলো বিস্ফোরক তথ্য। গোপন তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। কিভাবে গোপনে বাংলাদেশ দখলে নিতে চায় ভারত তার খোলাসা করলেন তিনি। এদিকে ভারতকে উপেক্ষা করে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কে নাখোশ দিল্লি। বাংলাদেশের উপর খেপেছেন নরেন্দ্র মোদী। ভারতকে ডক্টর ইউনূসের কড়া বার্তা। বাংলাদেশ দখলে নিতে ভারতের মাস্টার প্ল্যান ফাঁস। ভারতের ষড়যন্ত্র নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের গোপন তথ্য সামনে আনা। পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের উপর নরেন্দ্র মোদীর খেপে যাওয়া এবং ভারতকে ডক্টর ইউনূসের কড়া হুঁশিয়ারি দেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মোদীর সকল চাল ব্যর্থ করে নতুন পথে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য মোদীর সকল অপপ্রচেষ্টা এখন মুখ থুবড়ে পড়ছে। যে বাংলাদেশকে মোদী একটি দুর্বল প্রতিবেশী দেশ ভেবেছিল, আজ সেই বাংলাদেশের কারিগরের ফেলে রাখা জালে একের পর এক আটকে যাচ্ছে মোদীর চাল। খেলা এবার শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস মোদীকেই ফিরিয়ে দিলেন মোদীর কথা। এ যেন ইটের বদলে পাটকেল। সম্প্রতি বাংলাদেশের জন্য ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়। এই সুবিধা ব্যবহার করে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত, কিন্তু হঠাৎই এই সুবিধা বাতিল করে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল তাদের বন্দরে ভিড় বেড়ে গেছে, কিন্তু মোটেও সেটি হওয়ার কথা নয়। কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণের পণ্য ভারত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায় তুলনা করতে গেলে তা খুবই কম। এতে করে বোঝাই যায় ভারত কেন এই পদক্ষেপ নিয়েছে। ভারত সরকারের ধারণা ছিল এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে চাপে পড়বে বাংলাদেশ, কিন্তু হিতে বিপরীত। এবারও বাংলাদেশ দাবার কোটে মোদীর চালকে কোট আউট করল। বুদ্ধিদীপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস চুপচাপ, কোনো প্রতিক্রিয়া নেই। এ যেন শিকার ঘায়েল করার ঠিক আগ মুহূর্তের নীরবতা। দুপা পিছিয়ে সামনের দিকে ধাবা। এবার জবাব দেবার পালা। বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিলেন বাংলাদেশ আর মাথা নোয়াবার জায়গায় নেই। এখন আর কাউকে পূজা নয়, বরং প্রতিনিধিত্বের দিন। আর তাই তো ভারত থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণে সুতা আমদানি হতো, আর এই সুতা রপ্তানি করে ভারত বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার আয় করত। কিন্তু বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় সেই পথ বন্ধ হয়ে গেল। এ নিয়ে বাংলাদেশের জবাবও ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো। এটি ভারতের বিরুদ্ধে নয়, বরং স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় ভারত। আর সেই ভিসা বন্ধ করে দেওয়ার পর থেকেই কলকাতার ব্যবসায়ীদের মরণ দশা। বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার হোটেল মোটেল এখন বন্ধ প্রায়। এদিকে বাংলাদেশি রোগী কমে যাওয়ায় দিল্লি, চেন্নাই এবং পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো এখন শূন্য প্রায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপের ফলে বাংলাদেশ পেয়েছে দ্বিমুখী সফলতা। প্রথমত, স্থানীয় সুতা উৎপাদনকারীরা হবেন লাভবান, ডলার বহিঃপ্রবাহ হ্রাস পাবে। আর অন্যটি হলো ভারতের একটি অর্থনৈতিক নির্ভরযোগ্য বাজার ধসে পড়েছে, যার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে, যেখানে ব্যবসা বাণিজ্যের পুরোটাই নির্ভর করে বাংলাদেশের উপর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মোদীর বিরুদ্ধে।
এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের নির্ভরতা কমিয়ে নতুন দিগন্তের খোঁজে আইসিইপির জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। এই জোটে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 15টি দেশ রয়েছে, যারা বিশ্ব অর্থনীতির 30% নিয়ন্ত্রণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উদ্যোগে চীনের নীরব উৎসাহ রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। গত 17 এপ্রিল এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। র অর্থাৎ ভারতীয় গোয়েন্দা সংস্থা বা রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং এর স্টেশন হেড কে, কি তার ভূমিকা, আর কেনই বা বাংলাদেশের রাজনীতির পেছনে এমন অদৃশ্য অথচ প্রভাবশালী এক ছায়া চরিত্র হঠাৎ সামনে চলে এলো। হাসনাতের এই ফেসবুক পোস্টের পর এইসব প্রশ্ন নিয়ে দেশ জুড়ে শুরু হয় নতুন এক রাজনৈতিক উত্তেজনা। আর ঠিক এই প্রেক্ষাপটেই সাংবাদিক জুলকারনাইন স্যার তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন এক নাম সামনে আনেন যেটি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক গোয়েন্দা অঙ্গনেও পরিচিত, রাজেশ কুমার অগ্নিহোত্রী। জুলকারনাইন স্যার তার 2023 সালের 5 জানুয়ারিতে করা একটি পোস্ট পুনরায় শেয়ার করে দাবি করেন এই রাজেশই হচ্ছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনের ছত্রছায়ায় কমার্শিয়াল কাউন্সিলর পরিচয়ে থাকা এক মুখোশধারী র স্টেশন চিফ। তিনি বলেন 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পরেও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় থেকে গেছেন এবং এখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। এই কাহিনী যেন স্পাই থ্রিলার সিনেমার মতো, কিন্তু এটি কল্পনা নয়, বরং বাস্তবতার একটি গভীর রাজনৈতিক অধ্যায়। স্যারের পোস্ট অনুসারে তিনি ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলরের ছদ্মবেশে দায়িত্বে ছিলেন এবং পাকিস্তান সরকার সরাসরি তাকে গোয়েন্দাগিরি, নাশকতা এবং অর্থনৈতিক প্রকল্প ধ্বংসের সঙ্গে জড়িত বলে চিহ্নিত করে। এখন প্রশ্ন হলো, একজন আন্তর্জাতিক গোয়েন্দা কর্মকর্তা হিসেবে অভিযুক্ত, যিনি এক দেশের নজরে স্পাই, তিনি কিভাবে আরেক দেশের রাজধানীতে একই কভার ব্যবহার করে পুনরায় সক্রিয় থাকেন? আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে এমন একজন বিতর্কিত চরিত্রকে ঢাকায় ফেরত আসার অনুমতি দিল? সাইনের মতে দেশের অভ্যন্তরে এই ল্যাপটপ গোয়েন্দারা এখনো সক্রিয় এবং এক প্রকার দাপটের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের রাজনীতিতে গত 15 বছর ধরে ভারতের নগ্ন হস্তক্ষেপ রয়ের মাধ্যমেই ঘটেছে এবং এই হস্তক্ষেপের প্রয়াস আজও থেমে নেই। এই ঘটনায় তৎকালীন আওয়ামী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। সাইনের একটি বিশ্বস্ত সূত্র বলছে বাংলাদেশি কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট বারবার সতর্ক করলেও মন্ত্রণালয় তাতে কর্ণপাত করেনি, বরং ভারতীয় হাই কমিশনের কাউন্সিলর ও শিক্ষা বিভাগের মিনিস্টার হিসেবে রাজেশের নিয়োগ ভ্যালিডেট করা হয়। মানে ভারতের এখন কামড়ানি শুরু হয়েছে, ভেতরে তাদের জ্বলছে, এখন কিছুই বলার নেই। পাকিস্তানের সাথে কেন বাংলাদেশ বৈঠক করছে? পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছে এবং 15 বছর পরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে। এরপর পররাষ্ট্রমন্ত্রী আসবে, সেটাকে কটাক্ষ করে, এবং দেখেন মানে ভারতের মধ্যে কি ধরনের জ্বলুনি শুরু হয়েছে। তারা বলতেছে যে এই ডুবন্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করে কি লাভ, এতে বাংলাদেশের কোনো লাভ নেই, এবং এই সমস্ত করতে যে বাংলাদেশের অর্থনীতি আরো ডুবতে বসছে। তার কিছু কারণ তারা নিয়ে আসছে। ভারতের শাসক গোষ্ঠীর মুখপাত্র আনন্দবাজার একটা প্রতিবেদন করে তাদের যে ক্ষোভ বিক্ষোভগুলো ভিতরে আছে সেগুলি উগড়ে দিছে। শোনেন কি কি তারা বলার চেষ্টা করছে। তারা একটা রিপোর্ট করেছে, ভারতের সঙ্গে যুদ্ধ খেলায় ডুবছে তাদেরই অর্থনীতি। ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি, অর্থাৎ ভারতের সঙ্গে এই যে যুদ্ধ খেলা হচ্ছে, এই যে সুতা আমদানি বন্ধ, তারপরে স্থল বন্দর বন্ধ করা, এগুলো হচ্ছে যুদ্ধ খেলা। এর ফলে ক্ষতিগ্রস্ত কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এই বার্তা নাকি তারা দিছে ঢাকাকে। এবং দেখেন পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকের দিকে নাকি তারা নজর রাখছে। এটা বলছে যে তাদের যে বিদেশ মন্ত্রণালয়ের অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলতেছে এটা নজর রাখছে। কেন বাবা নজর রাখতে হবে কেন? এটা কি অধিকার নেই? বাংলাদেশ যখন যার সাথে বাণিজ্য বৈঠক করবে, অর্থনৈতিক বৈঠক করবে, এটা তো তাদের অধিকার। এখন এমন তারা অভ্যস্ত হয়েছে, যেহেতু হাসিনা কোনোভাবেই সংযোগ রাখতো না পাকিস্তানের সঙ্গে, তারা মনে করে সেই হাসিনার ওই নীতিটাই ভালো। এখনো যাতে বাংলাদেশের এই সরকার ইউনূস সরকার সেই নীতিটা ফলো করে, অর্থাৎ পাকিস্তান দূরে থাকবে। এখানে বলা হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ খেলায় নিজেদের অর্থনৈতিক বিপর্যয়কে ডেকে আনছে বর্তমান সরকার। তাতে বাংলাদেশের নাগরিকদের দুরবস্থা বাড়ছে, কমছে না বলে
সেই রাষ্ট্রের সরকারকে অর্থাৎ বাংলাদেশকে বার্তা দিয়েছে সাউথ ব্লক, মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কে বলা হয় সাউথ ব্লক। শেখ হাসিনাকে সরানোর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ ক্রমশ বছর দিকে এগোচ্ছে, তার আগেই এই বার্তা দিছে দিল্লি ঢাকাকে। সূত্র বলছে যে ঘরোয়াভাবে 6টি বিষয়কে নির্দিষ্ট করে বাংলাদেশের প্রশাসনিক এবং রাজনৈতিক যে ত্রুটিগুলো সেগুলি তুলে ধরার চেষ্টা করছে সাউথ ব্লক। 1, ভারতের সঙ্গে কৃত্রিম সংঘাতের বাতাবরণ তৈরি করে বন্ধ করে, মানে কৃত্রিম বাতাবরণ তৈরি করে বন্দর বন্ধ করে ট্রান্সশিপমেন্ট আটকে রাখা। বাবারে, ট্রান্সশিপমেন্ট কারা বন্ধ করলো? তোমরা বন্ধ করছো। 2, যারা নিজেরা ইতিমধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে সেই পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে বিকল্প অর্থনৈতিক সুযোগ সুবিধা চাইছে ঢাকা। ওই যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বলছে যে আমাদের ওখানে কয়েক মিলিয়ন টাকা আছে, সেটা ফেরত দাও। ওটা কি আবার তারা এটা টেনে আনতেছে। আর পাকিস্তানের কাছে তো পাওনা তারা চাইবেই বাংলাদেশ। 3, দেশের মানুষকে অর্থনৈতিকভাবে হাত ছাড়ার সুযোগ না করে ক্রমাগত রাজনৈতিক লাভের সন্ধান করে যাওয়া, অর্থাৎ রাজনৈতিকভাবে ভারতকে তারা মোকাবেলা করতেছে বাংলাদেশ, সেখানে অর্থনৈতিক বিষয়টা তারা উপেক্ষা করছে। 4, একের পর এক বস্ত্র শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া। ওই বাংলাদেশের তৈরি গার্মেন্টস 60-65টা বন্ধ হয়েছে, সেটাকে বলতেছে। 5, মুদ্রাস্ফীতি। 6, বেকারত্ব বৃদ্ধি। তো মুদ্রাস্ফীতি, বেকারত্ব বৃদ্ধি এগুলি কি ভারতে নেই? এখানে বলা হচ্ছে যে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আম্মা বালোচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। 15 বছর পর দুই দেশের মধ্যে এই বৈঠকের দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রণালয়ের অর্থাৎ তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নয়াদিল্লির বক্তব্য যে পাকিস্তান সরকার নিজেই দেশবাসীকে রুটি খাওয়াতে পারে না, ভারত বিরোধিতা দেখাতে গিয়ে তার উপর অর্থনৈতিকভাবে নির্ভর করা মূর্খামি ছাড়া আর কিছু না। অর্থাৎ ভারত বিরোধিতা দেখাতে যে পাকিস্তানের উপর নির্ভর করা, এটা এক ধরনের মানে মূর্খের কাজ, এটা বলার চেষ্টা করছে। তাৎপর্যপূর্ণভাবে পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে করাচি এবং চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌ পরিবহনের বিষয়ে পাকা কথা হয়েছে, মানে চূড়ান্ত কথা হয়েছে। সেই সঙ্গে বিমান যোগাযোগ চালু করা হবে বলেও স্থির হয়েছে। এই সামগ্রিক পদক্ষেপ নয়াদিল্লির সঙ্গে আগামী দিনের সম্পর্ক তিক্ত করবে বলেই মনে করা হচ্ছে। আচ্ছা, কত বড় মানে মূর্খতা এবং নিচুতা, সংকীর্ণতা যে করাচির সাথে যে চট্টগ্রামের যে মানে জাহাজ চলাচল, এটা কি কোনো ভালো কাজ না? আমদানি রপ্তানি বাণিজ্যে কি এটার কোনো ভূমিকা নেই? দুই দেশের মধ্যে সম্পর্ক যদি হয় তাহলে জাহাজ চলাচল করবে না, বিমান চলাচল করবে না। এইটার কারণে মানে ভারতের সাথে সম্পর্ক তিক্ত হবে। দেখেন মনোভাব কিভাবে। এই কারণেই বোঝা যায় যে তারা বাংলাদেশকে হাসিনার সময় বাংলাদেশকে একেবারে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন রাখছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 19 জন ট্রাইব্যুনালে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার মামলার গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ রবিবার সকাল 10টায় প্রিজন ভ্যানে করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ চৌধুরী, শিক্ষামন্ত্রী দীপুমণি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য শাহজাহান খান সহ 19 জনকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে আজ এই বিষয়ে শুনানি হবে। ট্রাইব্যুনালে বাকি 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিকুল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত 18 ফেব্রুয়ারি, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, 2 উপদেষ্টা সহ 19 জন আসামিকে হাজির করার জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে 17 ডিসেম্বর, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা সহ 19 আসামিকে হাজির করার জন্য 18 ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।